ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হলো এই যে 2026-এর তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে, সেই এইচএস পরীক্ষায় যাদের এডুকেশান আছে, এডুকেশান 4th সেমিস্টারের সাজেশান নিয়ে কিন্তু চলে এসেছি। তো এডুকেশান 4th সেমিস্টারে ক্লাস 12-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারের পরীক্ষায় আসতে পারে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি আজকের আলোচনা করব। এখানে দেখো গ্রুপ ওয়াইজ এবং ইউনিট ওয়াইজ কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা বেশ কিছু প্রশ্ন পাবে যেগুলো 10 মার্কসের, এবং বেশ কিছু প্রশ্ন পাবে যেগুলো 2 মার্কসের এবং 5 মার্কসের। তোমরা জানো যে তোমাদের 4th সেমিস্টারে টোটাল 4টে ইউনিট আছে, দুটো গ্রুপে 4টে ইউনিট আছে। তার মধ্যে তোমাদের প্রথম যে ইউনিট 1, গ্রুপ সি ইউনিট 1, সেখান থেকে 2 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন আসবে। 2 মার্কস এবং 10 মার্কসের, তার মধ্যে 2 মার্কসের একটি এবং 10 মার্কসের একটি প্রশ্ন আসবে। এখানে বেশ কিছু প্রশ্ন আমি এখানে বলে দিয়েছি। তো প্রথম প্রশ্ন হলো পরিণমন কাকে বলে? প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষায় পরিণমনের ভূমিকা আলোচনা করো। শিক্ষায় পরিণমনের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহের সংজ্ঞা দাও। আগ্রহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করো। আগ্রহের প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো। তারপরে প্রেষণা বলতে কী বোঝো? প্রেষণা চক্র কী? প্রেষণা বলতে কী বোঝো? প্রেষণা চক্র কী? শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব লেখো। তারপরে 5 নম্বর প্রশ্ন, মনোযোগ কাকে বলে? মনোযোগ কাকে বলে? মনোযোগের গুরুত্ব ও নির্ধারকগুলি আলোচনা করো। মনোযোগের গুরুত্ব অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব এখানে আলোচনা করার কথা বলা হয়েছে, এবং মনোযোগের যে নির্ধারক সেগুলোর আলোচনা করার কথা বলা হয়েছে। তারপরে 6 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন অর্থাৎ যেটা প্যাভলভের যে তত্ত্ব, সেই তত্ত্বের গুরুত্ব উল্লেখ করো। তারপরে অপানুবর্তন কাকে বলে? অপানুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্যাভলভের অনুবর্তন তত্ত্বটি পরীক্ষাসহ বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে প্যাভলভের অনুবর্তন তত্ত্বটি পরীক্ষাসহ বর্ণনা করো। অর্থাৎ যেটা প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সেটাই হলো প্যাভলভের অনুবর্তন তত্ত্ব। তারপরে স্কিনার বক্স কী? স্কিনার বক্স কী? প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। স্কিনার বক্স অর্থাৎ যেটা সক্রিয় অনুবর্তনে স্কিনার বক্সের কথা বলা হয়েছে, সেই স্কিনার বক্স কী? তারপরের প্রশ্ন হচ্ছে প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। তারপরে থর্নডাইকের শিখন সূত্রগুলি কী কী? থর্নডাইকের শিখন সূত্রগুলি কী কী? এখানে 2 ধরনের সূত্র আছে, মূল বা প্রাইমারি ল এবং গৌণ সূত্র, সেকেন্ডারি ল, 2 ধরনের সূত্র আছে। তার মধ্যে এখানে বিশেষত যেটা প্রাইমারি ল অর্থাৎ মূল যে সূত্র, 3টে সূত্র, সেই সূত্রগুলো এখানে অবশ্যই বলতে হবে। তারপরে আছে শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি সূত্রের গুরুত্ব লেখো, অর্থাৎ প্রাইমারি যে 3টে সূত্র আছে, সেই 3টে সূত্রের মধ্যে 2টো সূত্রের গুরুত্ব লেখো, অথবা 3টে সূত্রর গুরুত্ব লেখো, এটাও আসতে পারে। তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী? অর্থাৎ যেটা শিম্পাঞ্জির তত্ত্ব, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কী? তারপরে প্রচেষ্টা ও ভুল সংশোধন শিখন, যেটা থর্নডাইকের তত্ত্ব,
প্রচেষ্টা ও ভুল সংশোধন শিখন এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের পার্থক্য লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখনের পার্থক্য লেখো। তারপরে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব অর্থাৎ বুদ্ধির তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব ও এখানে রাস্টনের লেখা আছে, এখানে হবে থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্ব। এই দুটো তত্ত্বের পার্থক্য লেখো। স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব এবং থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বের পার্থক্য লেখো। তারপরে আছে গেস্টাল্ট মতবাদের মূল কথা কি, অর্থাৎ ওই শিম্পাঞ্জির যে তত্ত্ব সেটাই হলো গেস্টাল্ট মতবাদ। ওই গেস্টাল্ট মতবাদের মূল কথা কি, গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরে আছে স্মৃতি কাকে বলে। স্মৃতি কাকে বলে, উত্তম স্মৃতির লক্ষণ ও বিস্মরণের কারণ, ভুলে যাওয়ার কারণ, বিস্মরণের কারণগুলি আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমার ইউনিট 1 গ্রুপ সি ইউনিট 1 থেকে 2 মার্কস এবং 10 মার্কসের জন্য পড়লে মোটামুটি কমন পেয়ে যাবে। এখানে অনেকগুলোই প্রশ্ন দেওয়া হয়েছে, সিলেবাসটা যথেষ্ট বড় এবং তোমরা ভালো করেই জানো যে এটা তোমাদের সেমিস্টার ওয়াইজ যে সিস্টেম, সেই সিস্টেমের প্রথম বছর তোমরা কিন্তু পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে সিলেবাস যথেষ্ট বড় এবং কী রকম টাইপের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু সঠিকভাবে মানে বোঝাটা একটু সমস্যা। তো সেক্ষেত্রে একটু বেশি পড়তে হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এখানে করে যেতে হবে। তোমরা সিলেবাসে দেখেছো যে প্রচুর তথ্য, আরও বেশ কিছু তথ্য কিন্তু তোমাদের ব্রুনারের তত্ত্ব আছে, তারপর হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব আছে, তারপর হচ্ছে বান্দুরার তত্ত্ব আছে, সমস্ত তথ্যগুলো কিন্তু আছে। তার মধ্যে এই কয়েকটা তত্ত্ব সম্পর্কে জানলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে আসছে ইউনিট 2, যেখান থেকে 2 মার্কস এবং 5 মার্কস। এখানে কিন্তু কোনো 10 মার্কসের প্রশ্ন হবে না, কেবলমাত্র 2 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন আছে। তো প্রথম 14 নম্বর প্রশ্ন, ভালো থাকা বলতে কী বোঝো? ভালো থাকা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। ভালো থাকার বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে মানসিক চাপ কাকে বলে? মানসিক চাপ কাকে বলে, এটি কমানোর উপায়গুলি আলোচনা করো। অর্থাৎ মানসিক চাপ কমানোর উপায়গুলি আলোচনা করো। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কৈশোরকালে সাধারণ মানসিক সমস্যাগুলি কী কী? কৈশোরকালের সাধারণ মানসিক সমস্যাগুলি কী কী, বা এক্ষেত্রে শুধুমাত্র মানসিক সমস্যা না দিয়ে কৈশোরকালের সমস্যাগুলি কী কী, এটাও কিন্তু পড়ে নিতে পারো বা পড়ে নেবে। তারপরে 17 নম্বর প্রশ্ন, WHO, যেটাকে আমরা হু বলে জানি, এই হু এর ঘোষিত জীবন কৌশলগুলি কী কী? WHO এর ঘোষিত জীবন কৌশলগুলি কী কী? যে কোনো দুটি জীবন কৌশল সম্পর্কে আলোচনা করো। তারপরে মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যা কাকে বলে? মানসিক সমস্যার কারণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করো। মানসিক সমস্যার কারণ ও প্রতিকার আলোচনা করো। তারপর হচ্ছে ধ্যান কি? ধ্যান কি? শিক্ষার্থীদের শিখনে ধ্যানের গুরুত্ব আলোচনা করো। শিক্ষার্থীদের শিখনে ধ্যানের গুরুত্ব আলোচনা করো। তারপরে 20 নম্বর প্রশ্ন, জীবন দক্ষতা কি? জীবন দক্ষতা কি? জীবন দক্ষতার শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। জীবন দক্ষতার শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। এই ইউনিটটা একেবারেই কিন্তু সম্পূর্ণ নতুন ইউনিট, তোমাদের নতুন যে সিলেবাস, সেই সিলেবাসের সম্পূর্ণ নতুন ইউনিট। এখান থেকে কেমন টাইপের প্রশ্ন হতে পারে সেটা একবার পরীক্ষা হলে তারপরে বোঝা যাবে। তো মোটামুটি এই প্রশ্নগুলো করলে আশা করি কমন পেয়ে যাবে। তারপরে গ্রুপ ডি। গ্রুপ ডি হচ্ছে ইউনিট 1 মার্কস 2 এবং 5, অর্থাৎ 2 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন কিন্তু গ্রুপ ডি ইউনিট 1 থেকে আসবে। তো 21 নম্বর প্রশ্ন ইউনিট 1 থেকে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে?
শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? আইসিটি কি? আইসিটি কি? শিক্ষাক্ষেত্রে আইসিটি এর গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে আইসিটি এর গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা করো। তারপরে 23 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ কি? শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ কি? এর প্রয়োজনীয়তা ও অসুবিধা আলোচনা করো। এর প্রয়োজনীয়তা ও অসুবিধা সুবিধা আলোচনা করো। তারপরে কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ আলোচনা করো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ আলোচনা করো। তারপরে লাস্ট 25 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলি উল্লেখ করো। এই হলো ইউনিট 1, গ্রুপ ডি ইউনিট 1 এবং ইউনিট 2তে আছে তোমাদের স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান। এখানে তোমরা দুই ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, যেটা হচ্ছে কোরিলেশন এবং মিন মিডিয়ান মুড, সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে তোমরা মিন মিডিয়ান মুড যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে আশা করা যায় কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা মিন মিডিয়ান মুডটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, সেখান থেকেই কিন্তু কমন অবশ্যই পেয়ে যাবে। তো এই হলো ক্লাস 12-এর জন্য এবছরের 2026-এর 4th সেমিস্টারের সাজেশান। এই প্রশ্নগুলো ভালো করে করলে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে আবার আমি ঠিক কিছুদিন পরে আবার আমি একটা সাজেশান দেব। সেই সাজেশানটা লাস্ট মিনিট একটা সাজেশান দেব, সেই সাজেশানটাও অবশ্যই দেখবে। তো এইরকম বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় কোনো বিষয় সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।